আওয়ামী লীগের কর্মসূচি পালন করবে, বিএনপির কর্মসূচি, জামাতের কর্মসূচি পালন করবে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি কর্মসূচি পালন করবে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির কর্মসূচির সাথে তো বিএনপির কর্মসূচি মিলবে না। লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাথে তো জামাতের কর্মসূচির সাথে মিলবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও স্বাগত জানাচ্ছি পি নিউজ অনলাইনের পর্দায়। আমি আছি বরাবরের মতো আদনান তাহসিন আলমদার, এবং আজকে আমাদের সাথে আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এর চট্টগ্রাম মহানগরের সভাপতি প্রেসিডেন্ট সৈয়দ গিয়াসউদ্দিন। তিনি আছেন আমাদের সাথে। আজকে আলোচনার বিষয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধ্যপন্ত। এই বিষয়ে আমাদের অতিথি আজকে আমাদের সাথে আলোচনা করবেন। স্বাগত জানাচ্ছি সৈয়দ গিয়াসউদ্দিনকে। আপনি কেমন আছেন এবং আপনাকে আমাদের এই ডাইসে স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে যারা এই পপুলার চ্যানেলে দর্শক যারা দেখতেছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমরা অবশ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কথা বলবো। এই যে গত জুলাইয়ের পর থেকে যখনই আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছে, তার পরবর্তী সময় থেকে ইলেকশনের জন্য বারবার বিভিন্ন রাজনৈতিক দল একটা প্রেশার ক্রিয়েট করে যাচ্ছে। আবার কিছু, কিছু দল বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে তারা ইলেকশনে যাবে না, তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশনে যাবে। তো এই সমস্ত ব্যাপার নিয়ে আসলে তত্ত্বাবধায়ক সরকার টপিকটা আসলে এই মুহূর্তে বাংলাদেশে আসলে হটকেক। তো এই বিষয় নিয়ে আমরা আসলে আজকে আলোচনা করব। তো প্রথমে একটু আপনি আমাদেরকে যদি বলেন যে ৯১, তারপর ২০০৬ এই সময়গুলোতে তত্ত্বাবধায়ক সরকারের সাথে বাংলাদেশের মানুষ পরিচিত হয়েছে, কিন্তু বর্তমান জেনারেশন কিন্তু সেভাবে এই বিষয়গুলোর সাথে পরিচয় না। তো তত্ত্বাবধায়ক সরকারগুলো আসলে কিভাবে পরিচালিত হয় এবং বাংলাদেশের রাজনীতিতে এর গুরুত্বটা কেমন? দেখুন, বাংলাদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা আসে স্বৈরাচার এরশাদের পতনের পর। ক্ষমতা হস্তান্তর, এরশাদ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় দেখা গেল যে এখানে একজন নিরপেক্ষ মানুষের দরকার আছে, নিরপেক্ষ একজন ব্যক্তিত্ব প্রয়োজন ছিল। সেই সময় প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবকে, বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে দায়িত্ব দিয়ে ওনাকে অন্তর্বর্তীকালীন নির্বাচন করে দেওয়ার জন্যে সরকার দায়িত্ব দেওয়া হয়। এটাকে কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকার হিসাবে মানুষ চিনতে পেরেছিল সেই সময়। আপনারা জানেন যে ৯১ সালের যে নির্বাচন, সেই নির্বাচন একটা প্রশংসিত নির্বাচন ছিল। সেই নির্বাচনে কারো কোনো দ্বিমত ছিল না। একটা মানে উৎসমুখর নির্বাচন ছিল। দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে একটা নির্বাচন, জনগণ পার্টিসিপেট করেছিল। কিন্তু দেখা গেল যে এই বাংলাদেশের মানুষ যারা বিভিন্ন দল করে, দল নির্বাচন হলে একটা দল জিতবে আর একটা দল হারবে, এটাই তো নিয়ম। জি। তো আসলে আওয়ামী লীগ সেই সময় সবাই ধরে নিয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে। বিএনপি যারা, আমরাও বিএনপিতে তখন আমি বিএনপি কমিটিতে ছিলাম, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলাম। আমরাও মহানগরের আমরাও ধরে নিয়েছিলাম যে আমরা বিএনপি অপোজিশন পার্টিতে যাবো আরকি। জি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেই সময় বিএনপিকে দায়িত্ব অর্পণ করার জন্য ক্ষমতায় নিলেন। এটা তো আল্লাহর হুকুম ছাড়া তো সে ক্ষমতায় যাইতে পারে না। তো নির্বাচনের পরপরেই আওয়ামী নেত্রী শেখ হাসিনা বলল যে এটা সূক্ষ্ম একটা কারচুপি হয়ে গেছে। তাহলে দেখুন, যেখানে আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে এরকম একটা নির্বাচনের প্রতি আস্থা রাখতে পারে নাই, সেখানে তত্ত্বাবধায়ক সরকার যে কনসেপ্টটা, এটাও নিয়েও তো প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন উনি সূক্ষ্ম নির্বাচনের কথা বলে। সুতরাং এরপরে যা হোক, একটা নির্বাচন হলো। পরবর্তীতে আবার সেই নির্বাচনে বিএনপি এসে ক্ষমতা এসে পার্লামেন্টারি সিস্টেম চালু করলো। তত্ত্বাবধায়ক সরকারটা কিন্তু সে সংসদে পাস হওয়ার কথা ছিল। সেই সংসদের তত্ত্বাবধায়ক সরকারের ইয়েটা পাস হলো না। তত্ত্বাবধায়ক সরকারের আইনগত যে ভিত্তি, সেই ভিত্তিটা তো সংসদে আর আনা হলো না। এটা আওয়ামী লীগও আনে নাই, বিএনপিও এটা নিয়ে আর কথা বলে নাই। পরবর্তীতে ৯৬ সালে আওয়ামী লীগ আবার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য আন্দোলন সংগ্রাম করলো। বিএনপি সেই সময় একটা নির্বাচন দিল, যে নির্বাচনটা আসলে জাতি আশা করে নেই।
বিএনপি সেই সময় ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় একটু গড়িমসি করেছিল। ফলে আওয়ামী লীগ সেই সুযোগটা নিয়েছিল। বিএনপি পরবর্তীতে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আইনগত ভিত্তি সংশোধন মাধ্যমে পায়। এরপরে ধরেন ৮ সালে ৯৬ সালেও একটা নির্বাচন হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যেটা জি, হাবিবুর রহমান, বিচারপতি হাবিবুর রহমান জি, সাহেব ছিলেন। এবং ৮ সালে তত্ত্বাবধায়ক সরকার এর অধীনে আরেকটা নির্বাচন হয়, সেটা হলো ফখরুদ্দিন জি। ফখরুদ্দিন ফখরুদ্দিন সাহেব ইয়াজুদ্দিন। জি, ফখরুদ্দিন সাহেবকে ইয়া করে জি, প্রদান করে। আসলে আমি বিশ্বাস করি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে যদি আ দেশপ্রেম, দেশপ্রেমটা যদি মানে নিরঙ্কুশ থাকে, জি। তাইলে এইসব তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হয় না। শুধু বাংলাদেশে কেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এত টানা-হেঁচড়া? এটা তো কই ভারতবর্ষে, আমার প্রতিবেশী দেশ ভারতবর্ষে তো কই তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশের যে আপনার ইলেকশন প্রসেসটা আছে, তো এই জায়গায় কি আপনার কথা অনুযায়ী যদি ধরি, সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এখানে ফেয়ার ইলেকশনটা পসিবল না। ব্যাপারটা কি কোনভাবে এরকম না, হয়? আমার কথা হলো যে আমরা তো নির্বাচন কমিশনকে কোনোভাবেই কোন জি, সরকারেই নির্বাচন কমিশনকে নিরঙ্কুশ ক্ষমতা দেয় নেই। জি, স্বাধীনভাবে নির্বাচন কমিশনকে যদি কাজ করতে দেয়া হয়, এদেরকে যদি আমরা হস্তক্ষেপ না করি, প্রশাসন হস্তক্ষেপ না করে, তাহলে দেখেন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হয় না। জি, কিন্তু এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করেও তো আমরা দেখছি যে এই আওয়ামী লীগ জিতলে বিএনপি বলে বিএনপি অপোজ করেছে। জি, আবার বিএনপি জিতলে আওয়ামী লীগ অপোজ করেছে। জি, আমার কথা হলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা নিয়েও আমাদের মধ্যে একটা দোদুল্যমনত আছে। জি, যদিও এখন আবার নতুন করে এই মানে ও হাইকোর্টে রিটের মাধ্যমে জি। এই আপিল করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারকে পুনর্বহাল করার জন্যে। সেটা নভেম্বর নভেম্বর ২৫ এ বোধহয় এটা এই বিচারপতি তো রিফাতের যখনই অ্যা আসলে দেশের রাজনীতি টালমাটাল পরিস্থিতিতে যায়, তখনই কেন আসলে তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্বটা দেশের রাজনীতিবিদরা আসলে টের পায়? এর আগে কেন আসলে টের পায় না? ৯৪ তে দেখলাম এই যে ৯১ র ইলেকশনের পর আবার ৯৪ তে বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির জন্য কিন্তু ভালোই একটা আন্দোলন করেছে। পরবর্তীতে আওয়ামী লীগ কিন্তু আবার তত্ত্বাবধায়ক সরকার পুনরুত্থান করেছে। আবার ২০০৮ এ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যা কিছু হয়েছে, এখন আবার এসে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে ফেয়ার ইলেকশন না হওয়ার একটা সম্ভাবনা আপনার রাজনৈতিক দলগুলো কিন্তু দেখছে। তো আবারও তত্ত্বাবধায়ক সরকারের দিকে কিন্তু ধাবিত হচ্ছে। তো কেন আসলে এই ব্যাপারটা যে আ দেশের ক্রান্তিকালীন সময় আসলে রাজনীতির দোদুল্যমান অবস্থা আসলে তখনই তত্ত্বাবধায়ক সরকার গুরুত্বটা মানুষ করে? সেটাই বললাম যে আমাদের দেশের যেকোনো একটা সংকটময় মুহূর্তে আমরা জাতি এক 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 হতে পারতেছি না। জি, সংকটময় মুহূর্তে জাতি যদি এক হতো, তাইলে কিন্তু এইসব এগুলা আর নিয়ে বাড়াবাড়ি হতো না। আজকে যেই দলই ক্ষমতায় যায়, আমরা দেখেছি কি ক্ষমতাকে কুক্ষিগত করার প্রচেষ্টা করেছে। এটা এই আমি বলব বিএনপিও করেছে। বিএনপি এ এ মানে ৯১ থেকে ৯৬ এখানে ক্ষমতা দেওয়ার ব্যাপারে একটু গড়িমসি করেছিল। আবার ২০০১ এ এসেই বিএনপি আবার ক্ষমতা ছাড়ার সময় অনেক রকমের টালবাহানা করেছিল। জি, যেগুলো জাতি জানে, জাতি কোনো ভুলে নাই। তো সেই কারণে আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত এইসব ইস্যুতে পুরো জাতি ঐক্যমত্যে না পৌঁছবে, ততদিন পর্যন্ত তো এই অবিশ্বাস, এটা হলো মানে একটা দলকে আরেক দল বিশ্বাস করতে পারতেছে না। একটা ব্যক্তিকে আরেক ব্যক্তি বিশ্বাস করতে পারতেছে না। আমার কথা হলো আমাদের কাছে ১ম এ দেশ গঠনের জন্য আমরা এক থাকবো। দেশ গঠনে আমাদের যেসব প্রস্তুতি নেওয়া দরকার সেখানে আমরা এই এক হইতে হবে। আমাদের কর্মসূচি আলাদা, আলাদা থাকতে পারে। আওয়ামী লীগের কর্মসূচি পালন করবে, বিএনপির কর্মসূচি, জামাতের কর্মসূচি পালন করবে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি কর্মসূচি পালন করবে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির কর্মসূচির সাথে তো বিএনপির কর্মসূচি মিলবে না। বিএনপি লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাথে তো জামাতের কর্মসূচির সাথে মিলবে না। সুতরাং এখানে জাতীয় ইস্যু কি? জাতীয় ইস্যু হলো আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই। সেই নিরপেক্ষ নির্বাচন করতে গেলে আমাকে একটা স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে হবে। এ সেটা কিন্তু আমরা করতে বারবার ব্যর্থ হয়েছি।
ব্যর্থ হয়েছি বলেই আমাদের তত্ত্বাবধায়ক সরকার এটা কেন আসলে যখনই বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপির আন্ডারে যদি ইলেকশন হয় আওয়ামী লীগ অপোজ করে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে যে 14 তারপরে আপনার 18 এই যে সর্বশেষ 24 এর ইলেকশন সবকিছুই আসলে দেখা গিয়েছে যে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আওয়ামী লীগের আন্ডারে যখন ইলেকশন হচ্ছে তখন বিএনপি অপোজ করছে। আসলে তাহলে এই যে বাংলাদেশের কি প্রত্যেকটি রাজনৈতিক দলই এরকম যে যেই ক্ষমতায় যায় সেই রাবণ হয়ে যাবে? ব্যাপারটা কি এরকমই আসলে? সেটাই তো হয়েছে। আচ্ছা। সেটাই তো আমরা 71 পরবর্তী জি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এখানে যেই শেখ মুজিবুর রহমান উনি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিলেন। জি। উনি ক্ষমতায় গিয়ে উনি বাকশাল কায়েম করে ক্ষমতাকে কুক্ষিগত করলেন। পলিটিক্যাল পার্টি সব ব্যান করে দিলেন। পত্রিকা সব ব্যান করে দিলেন 4টা ছাড়া। এর পরবর্তীতে আমরা দেখলাম কি যারা ক্ষমতায় এসেছে তারাই ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য চেষ্টা করেছে। এই কারণে বিশ্বাস তো নাই কোন দলের যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা রাখবো সমঝোতার মাধ্যমে। জি। আমার টেনিউর শেষ, আমি নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করব। জি। এই মানসিকতা আমার থাকতে হবে। এই মানসিকতা নাই। এই মানসিকতা নাই বলেই আজকে এই আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর 17 বছর মানুষের উপর স্টিমরোলার চালিয়েছে চরমভাবে। জি। গুম খুন থেকে শুরু করে সবকিছু করেছে। করতে পেরেছে। পেরেছে মানে আমাদের জাতি তো এক না। এখানে তো সত্যি কথা বলতে কি আসলে তো আমরা যেটা প্রথমে বলছিলাম দেশপ্রেমের অভাব। দেশপ্রেম থাকলে কিন্তু এগুলো হতো না। আজকে তো এই আপনি ইংল্যান্ডে যান, ইংল্যান্ডেও তো ডেমোক্রেসি প্র্যাকটিস আছে। তাই না? ওখানে কিন্তু সংবিধানও নাই। ওরা দেশকে সুন্দরভাবে চালাচ্ছে না, ওদেরকে অনুকরণ করতেছে না অন্যান্য দেশ। আমেরিকাও আজকে এটাও গণতান্ত্রিক দেশ। যদিও এখানে অনেক রকমের প্রশ্ন এখন সৃষ্টি হয়েছে। তো বিশ্বাস এখানে কিন্তু আমরা এসব প্রশ্নে আমরা এক হইতে পারতেছি না তো। এটার একটি মাত্র কারণ ক্ষমতায় গিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করা। জি। অর্থাৎ আপনি এই বিষয়টা স্বীকার করছেন যে ক্ষমতায় যে যায় আওয়ামী লীগ হোক, বিএনপি হোক সেই হয় রাবণ। ব্যাপারটা এমন। সেক্ষেত্রে আপনারা তো 20 দলের একটা অঙ্গ আপনার জোটের একটা পার্ট আপনারা ছিলেন। তো ক্ষমতায় যে যায় সেই যদি রাবণ হয় তো আপনারা জেনে বুঝে কেন সেই রাবণের সাথে জোট করেছেন? এখন কথা হলো যে মানুষ তো রাজনীতিতে আপনার সবসময় তো একই রকম হয় না। রাজনীতির আবার শেষ বলে কোনো কথা নেই। জি। বিএনপি সেই সময় যেসব ভুল করেছিল, আমরা মনে করি বিএনপি এখন ভুল বুঝতে পেরেছে। বিএনপি আগামী দিনে ভালো কাজ করবে। সুতরাং আমরা কিছু কর্মসূচির ভিত্তিতে, জি। রাজপথের কিছু কর্মসূচির ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এখানে কিন্তু আমরা কোন কর্মসূচির ভিত্তিতে মানে আমাদের দলীয় আদর্শের ভিত্তিতে না। আমাদের এলডিপি যেসব কর্মসূচি নিয়ে কাজ করবে সেটা বিএনপি সাথে আমাদের দ্বিমতও থাকতে পারে। কিন্তু আমরা আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমরা ভালো দলীয় জোট আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিলাম ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে। জি। সেই জোটটাই এখন আন্দোলনে আমরা একটা জোট করেছি যে নির্বাচনমুখী একটা জোট করেছি। এখানে ধরেন আমরা এই নির্বাচন করে আমরা যদি আল্লাহর রহমত কিছু সিট নিয়ে আমরা সংসদে যেতে পারি, বিএনপি যদি আবার ভুল করে আমরা প্রতিবাদ করব সংসদে। এইভাবে আসলে একটা গোলকধাঁধায় থাকলেন না যে গোলক যতবারই আপনারা সুযোগ দিচ্ছেন ওরা রেকটিফাই করছে। আপনাদেরকে বলছে আসলে আমরা রেকটিফাইড আপনারা নিজে থেকে পরিশুদ্ধ করেছি। আবারও দেখা যায় ক্ষমতায় গেলে একই অবস্থা। তো গোলকধাঁধা তো আসলে তো দুর্ভাগ্য সেখানেই। আপনাদের নিশ্চয় মনে আছে ওবায়দুল কাদের জেল থেকে বেরিয়েই বলেছিল যে জি। একটা জীবনে একটা শিক্ষা হয়েছে। জি। আমি জেলে ছিলাম না। আমি একটা সংশোধনী প্রতিষ্ঠানে ছিলাম। জি। ভবিষ্যতে আমরা ঠিকমতো চলবো। এইভাবে কথাটা বলেছিল। হ্যাঁ, বলেছে। কিন্তু দেখা গেল ওবায়দুল কাদের পার্টির সাধারণ সম্পাদক হয়ে শেখ হাসিনাকে সুপরামর্শ দিতে পারে নাই। ওবায়দুল কাদের তো ভুলে গেছিল। সুতরাং এই জাতির ক্যারেক্টার যদি এরকমই হয় তাহলে আমাদেরকে তো বারবার আজকে ধরেন এই 5 আগস্টের পরে আমি প্রসঙ্গক্রমে আনতে হয় যে আছে জুলাই সনদ। জুলাই সনদ এটা একটা রক্তের বিনিময়ে সনদ। আপনাদের নিশ্চয় মনে আছে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যে 28
28শে অক্টোবর বোধহয় 28 অক্টোবর যে সমাবেশ পুরানো পল্টন নিয়ে করেছিল, আচ্ছা। বিশাল জি, সমাবেশ, জি। বিশাল সমাবেশ করেছিল। এখানে একটা পুলিশের সামান্য সাউন্ড গ্রেনেডের আওয়াজে এটা ইয়ে হয়ে গেল, ছত্রভঙ্গ হয়ে গেছে। ছত্রভঙ্গ হয়ে জি, গেছে। আর সেই জায়গায় এই যে ছাত্ররা জুলাই অগাস্টে এসে জি, মানে অকাতরে যে প্রাণ দিতে পেরেছে, এটা কিসের কারণ? এটা হলো যে দেশপ্রেমের কারণ। স্বৈরাচারদের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে মানে অকাতরে বুকটা পেতে দেওয়া। পেতে দিয়েছে। জি, এটা কিসের দেশপ্রেমের কারণে হয়েছে। এটা হলো দেশপ্রেমটা ইমানের সাথে জড়িত তো। ইমানের সাথে জড়িত। সুতরাং তারা পেরেছে তো। সেটা তো সেক্ষেত্রে কি আসলে বিএনপি, হ্যাঁ, জামাত এরা তো পারে নাই। জি। বিএনপি, জামাত অন্যান্য দল দেশপ্রেমে কি তাহলে তরুণদের এই যে ইয়েস, শিক্ষার্থীদের তারাই আসলে ইয়েস, দেশপ্রেমে তারা আমি মনে জয়ী? করি আমাদের আপনারা সেক্ষেত্রে প্রবীণদের চেয়ে জি, নবীনরা ওরা অনেক বেশি তেজস্বী, অনেক বেশি দেশপ্রেম। আ সেক্ষেত্রে যদি এই বিষয়টা প্রমাণিত হয় তাহলে তরুণদের সাথে আপনারা না গিয়ে আপনারা আবারও ওই ঠিক একই জায়গায় আপনারা গিয়েছেন। তরুণরা তো তরুণদের সাথে তো আমরা আছি। তরুণদেরকে তো আমরা সাপোর্ট দিচ্ছি। জি, তরুণদের সাথে আমরা তরুণদেরকে তো আমরা সাপোর্ট দিচ্ছি। তারা একটা দল করেছে। তাদের দল নিয়ে, তাদের ম্যানিফেস্টো নিয়ে তারা এগুচ্ছে তো। তাদেরকে তো আমরা মানে বলতেছি না যে তোমরা দল করো না। আমরা তো এই কথা বলতেছি না। তারা এই রক্ত দিয়েছে, তারা শ্রম দিয়েছে, ফ্যাসিস্টকে হটিয়েছে। এই জুলাই সনদ তারা যে আন্দোলন করতেছে, জুলাই সনদ বাস্তবায়নে সব দল তো ঐকমত্য পোষণ করে এখানে স্বাক্ষর করেছে। জুলাই সনদে স্বাক্ষর জি, করে নাই? করেছে। করেছে তো। কিন্তু জুলাই সনদের যে আইনি ভিত্তিটা, জি, যেটা এখনো পর্যন্ত এই ছেলেরা আন্দোলন বলতেছে, করছে। এনসিপির নেতারা বলতেছে যে সেটা মানে আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তির ব্যাপারে তো আমরাও একমত। এটা আইনি ভিত্তি হোক। কর্নেল অলি আহমেদ বিক্রম সাহেব উনিও বলেছেন যে জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকা জি, উচিত। হ্যাঁ? আইনি ভিত্তি না হলে তাইলে আবার পরবর্তীতে দেখা যাবে যে আমি এটাকে আমা অবসলিউট ঘোষণা করবে অন্য এক্সট্রা সরকার এসে। জি, জি, জি। ব্যাপারটা হলো এই যে আপনারা বলছেন আপনারা ছাত্রদের কিংবা তরুণদের আপনারা সাথে আছেন। কিন্তু দেখা যাচ্ছে রাজনৈতিক বাস্তবতায় আপনারা আসলে তাদের সাথে নেই। যার কারণে দেখা যাচ্ছে জোটের ক্ষেত্রে আপনারা বিএনপিকে বেছে নিয়েছেন। তারা আসলে ওই যে না তাদের কথাই তারা যেটা সাধারণ জনগণের কথাই যে বাংলাদেশ কিংবা এবি পার্টির মতো যেগুলো আসলে জামাতের ডামি হিসেবে অনেকে বলছে যে প্রক্সি হিসেবে কাজ করছে তাদের সাথে তারা আসলে জোটের দিকে এগুচ্ছে। তো আসলে আপনারাই এই যে তরুণদেরকে আপনার মধ্যম পন্থা থেকে সম্পূর্ণ ডানপন্থায় গিয়ে পলিটিক্সটা করার জন্য কিংবা বাংলাদেশের মানুষের একটা পারসেপশন, সাধারণ মানুষের একটা পারসেপশন যে আসলে যে জামাতের যে প্রক্সি সংগঠনগুলো আছে তারা আসলে এক্সট্রিমিস্ট আইডিওলজি আসলে তারা বের করে। সেক্ষেত্রে আপনারা তাদেরকে এই আ ইয়াতে আপনারা ঠেলে দিচ্ছেন কিনা? না শুনেন, আমি তো আপনাকে বললাম যে আমরা যেই জোট করেছি সেটা হলো আন্দোলন সংগ্রামের জোট ছিল। জি, আন্দোলন সংগ্রাম আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করছি গত ১৬ বছর ধরে করতেছি না? জি, জি, তো গত ১৬ বছরে আমরা যে জোট করেছি সেই জোট তো আমাদের এই মানে এক আমরা আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে এই জোটটা গঠন জি, গঠন করা হয়েছিল। সেই জোটেই আছে এখন। জি, কথা হলো যে এনসিপি তারা ছেলেরা যখন একটা দল করেছে এনসিপি, এনসিপি কে তো উম নিশ্চয় টাকা হচ্ছে। এটা জি। মানে তাদেরকে আমি এতটুকু যাব না, আমি জানি না। হুম, হুম, হুম। সেটা হলো যে এনসিপি কে নিশ্চয়ই বিএনপি অফার দিয়েছে। দেবে না হতে কেন? পারে। হতে পারে। তো এটা তাদের বিবেচ্য ব্যাপার। আচ্ছা। মানে তারা এই বিষয়টা এখানে তো উপর মহলের ব্যাপার। এখানে তো এটাই। এখানে তো আমি ধরেন এনসিপির ব্যাপারে এনসিপির নিজস্ব একটা পলিসি তারা জি, হয়তো আছে। তারা তো একটা এটা তো জোর করে তাদেরকে আমাদের জোটে আনতে পারব না। বুঝতে তাই না? পেরেছি। সেটাই তাদের নিজস্ব স্বাধীনতা নিয়ে তারা জি, এগোচ্ছে। জি। আচ্ছা, আ আরেকটা প্রশ্নে যাবো যে যখনই কোন সরকার ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের সময় আমরা দেখতে পেয়েছি কিংবা বিএনপির সময় আমরা দেখতে পেয়েছি তত্ত্বাবধায়ক সরকারকে ব্যবহার করে তারা আসলে ক্ষমতায় আসে কিন্তু পরবর্তীতে যখন ক্ষমতায় আরোহণ করে তখন ঠিক তারাই আসলে তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতাটা করে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার তারা নিজেরাই আসলে এই যে মানুষ চাই, গণমানুষের চাওয়া এই ধরনের কথাবার্তা বলে তত্ত্বাবধায়ক সরকারকে তারা বিলুপ্ত করে। তো বিষয়টা কি এমন যে তত্ত্বাবধায়ক সরকারের সিঁড়িটা ব্যবহার করে আমি আসলাম, আসার পরে আ আমার ক্ষমতাটাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য আমি এটাকেই বিলুপ্ত করলাম। ব্যাপারটা কেমন কিনা? এই এই ব্যাপারটা আমাদের আলোচনাতে এটাই হচ্ছিল জি, যে ব্যাপারটা তো এরকমই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এই ৯৬ সালে যেটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি সংসদে পাস হয়েছে, সেটা আবার এই
বাতিলও করলো, জি, তো আবার বাতিলও করে দিল। জি, বাতিল কারা করেছে? সেটা তো আওয়ামী লীগ করেছে আবার। আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করে এই তত্ত্বাবধায়ক সরকার জি। ব্যবস্থা পুনর্বর্তন আবার প্রবর্তন আওয়ামী করেছে। লীগ এটাকে আর বাতিল আওয়ামী লীগ করেছে। এটা জি, বোধহয় বাতিলই করেছিল। জি, তো এটা হলো যে 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 কথাটা আমরা বারবার বলতেছিলাম যে ক্ষমতাকে মানে কুক্ষিগত করার মানে যে এই যে মানসিকতা, তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারটা আসলে ট্রাম্প কার্ড। যে জাস্ট ক্ষমতায় আসবো, ক্ষমতায় তারপরে হলো আমি সেটাই না। এই জায়গায় তত্ত্বাবধায়ক বসে থাকবো। সরকারটা হলো যে মানে আমার উপর আপনার আস্থা নাই, জি, আমার অধীনে আপনি নির্বাচন করতে চাচ্ছেন না। এইজন্যে একজন নিরপেক্ষ মানুষ এনে জি। সে ৩ মাসের জন্যে একটা প্রশাসনিক জাস্ট কাজ করে। তার মানে কি ব্যাপারটা এমন যে এই যে ২৪ এ আবারও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের একটা রব ভাব উঠেছিল। এই সকল আ আওয়ামী সরকার কিছু তাদের পোষ্য কিছু রাজনৈতিক দলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা চাই না। এই ধরনের একটা বক্তব্য তুলেছে। আবার কিন্তু যারা আওয়ামী সরকারের এগেইনস্ট এ বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা কিন্তু স্ট্রংলি এই বিষয়টার প্রতিবাদ করে আপনার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে খুব ভালো একটা আন্দোলন করেছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাই। তো আওয়ামী সরকারের পতনের একটা ঘন্টা তখন থেকে বাজতেছিল বলেই কি আসলে আ পার্টিগুলো এই যে তত্ত্বাবধায়ক সরকারকে আবারও নিয়ে না, আসতে চেয়েছিল নো কিনা? সেটা না। আসলে তো আওয়ামী ফ্যাসিস্ট তো আসলে ফ্যাসিস্ট গভর্নমেন্ট তো পতন হয়েছে এই কিন্তু এই বিএনপি জামাতের আন্দোলনের কারণে না। জি, এটা তো আন্দোলনের একটা ধারাবাহিকতা ছিল। জি, বিএনপি এই জামাত জামাত তো রাজনীতিতে ওপেন আসতেও পারে নাই। জি, জি, অনেক চাপের মধ্যে ছিল না জামাত ইসলাম। তো বিএনপি যে ধারাবাহিক রাজনীতি, জি, ধারাবাহিক যে আন্দোলন, জি, আন্দোলনের ধারাবাহিকতায় এই যে এই ঢাকা ইউনিভার্সিটির যে বৈষম্য বিরোধী আন্দোলন, এটা এখানে একটা মানে ওরা যে রাস্তায় নেমেছে, এস ওদেরকে সাপোর্ট তো বিএনপির আপামর নেতাকর্মীরা দিয়েছে। জি, দিয়েছে তো। মানে অন্যান্য দলের সবাই অন্যান্য দল যেসব অপোজিশন পার্টিতে যেসব দল ছিল মানে বিএনপি সহ জি, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী যেসব সংগঠন ছিল, তারা সবাই তো এই জুলাই আগস্টের যে বিপ্লব, যাদের দ্বারা এই বিপ্লব সংগঠিত হয়েছে, তাদেরকে তো বুস্ট আপ করেছে এরা। না হলে তো ঢাকা ইউনিভার্সিটির শুধু ছেলেরাই তো হুম, হুম, এই হুম। এত বড় অবশ্যই না, এত বড় তো ইয়ে না। এখানে অবশ্যই না। আম জনতার অংশগ্রহণ ছিল। জি, আম জনতারা কারা? আম জনতা এগুলো সাধারণ মানুষ। জি, সাধারণ মানুষ এটা হলো বিএনপিরও আছে, অন্যান্য দলেরও আছে। তাই না? সুতরাং এটা হলো যে ধারাবাহিক আন্দোলনের যে জোয়ারটা ছিল, জি, এই জি, জোয়ারের মধ্যে ওই মানে জুলাই আগস্টে যে ঢাকা ইউনিভার্সিটির বৈষম্য বিরোধী আন্দোলনের এটা লেগে এটা স্ফুলিঙ্গ হয়ে গেছে আরকি। জি, এটা ব্লাস্ট হয়েছে সিরিয়াসলি। জি। যেটাতে মানে সবার অংশগ্রহণ ছিল এবং শেষ পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আ সর্বশেষ ২ টো প্রশ্ন নিবো। এই যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে, এই উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু কিছু উপদেষ্টাকে দেখা যাচ্ছে তারা বিএনপির পক্ষপাতিত্ব করছে, কিছু উপদেষ্টা আবার জামায়াতের, কিছু উপদেষ্টা এনসিপির পক্ষপাতিত্ব করছে। সেক্ষেত্রে বর্তমান উপদেষ্টা পরিষদের আন্ডারে সুষ্ঠু নির্বাচন আসলে সম্ভব কিনা? আপনারা কি মনে করেন? এটা নিয়ে এখন বিএনপি আমাদের এলডিপির প্রেসিডেন্ট কর্নেল আহমেদ বিক্রমও বলেছেন যে আ দলীয় দলীয় সিল যাদের জি, যেসব প্রশাসন ক্যাডারদের মধ্যে দলীয় সিল আছে, জি। তাদেরকে নির্বাচনী প্রক্রিয়া না রাখার জন্য বারবার এটা তো দাবি। বললেই তো আসলে সম্ভব হয় না। যখন একটা এটা সিস্টেমের মধ্যে দিয়ে তো আসলে ব্যাপারটা হয়, না দেখা যায় এটা আল্টিমেটলি। মানে চেষ্টা তো করতে হবে। জি, চেষ্টা তো করতে হবে। এখানে এখানে তো একটানা সমস্যা। সমস্যা হলো যে ফ্যাসিস্ট হাসিনা জি, ১৬-১৭ বছরে তো এখানে প্রত্যেকটা লেভেলে ওদের মানুষ রয়ে গেছে। কয়জনকে আপনি এ ইয়ে জি। করবেন? এর মধ্যেও এখানে দেখা যাচ্ছে জামাত ইসলামের এ প্রশাসনে জামাত ইসলামেরও লোক জি, রয়ে গেছে আছে। আছে। তো সেইভাবে বিএনপি ১ম এ এগুতে পারেনি। বিএনপি ওখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জি, এখন বিএনপিও চেষ্টা করতেছে জি, যে এটা। কিন্তু আমার কথা হলো যে এখানে কোন দলীয় ব্যক্তি যদি নির্বাচনী মানে নির্বাচন পরিচালনায় জি, থাকে, নির্বা দলীয় ব্যক্তি মানে যারা প্রশাসনে আছে দলীয় ব্যক্তি তো হতে পারে না, কিন্তু জি, দলীয় সিল আছে আরকি। জি, সেইসব লোক যদি নির্বাচন প্রক্রিয়ায় থাকে, তাহলে নির্বাচন নিয়ে একটু প্রশ্নবিদ্ধ হবে।
সর্বশেষ প্রশ্ন আসলে এলডিপি কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে ইলেকশন ফেয়ার হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারকে এই জায়গায় প্রয়োজন? না, তত্ত্বাবধায়ক সরকার তো আর এটা চতুর্দশ আ নির্বাচনের জন্যেই জি, রায় দেওয়া হয়েছে। জি, এটা কিন্তু ত্রয়োদশ ছিল না। এটা আনে নাই। জি, এই নির্বাচনে যে তত্ত্বাবধায়ক সরকার করতে হবে রায়টি আসে নাই। জি, কারণ আসে নাই যেহেতু এটা অন্তর্বর্তীকালীন যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এই সরকারের অধীনে আমরা মনে করি এখনো বিশ্বাস রাখি একটু সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। আচ্ছা। কিন্তু বাকিটা সময় বলে দিবে। সময় বলে দেবে। আচ্ছা। অসংখ্য ধন্যবাদ সৈয়দ গিয়াসউদ্দিন আলম, প্রেসিডেন্ট লিবারেল ডেমোক্রেটিক পার্টি চট্টগ্রাম মহানগর। এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন। দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের বিভিন্ন প্রশ্নে আপনি উত্তর দিয়েছেন। আপনার প্রতি কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকেও ধন্যবাদ পি চ্যানেলকে এবং যারা শুনছেন তাদেরকেও আন্তরিকভাবে অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন আমাদের আজকের আলোচনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অদ্যপান্ত। আমরা বর্তমান প্রেক্ষাপট এবং অতীতে তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করেছি। বরাবরের মতো আপনারা আমাদের সাথে আগেও ছিলেন, এখনো আছেন। আশা করি ভবিষ্যতে থাকবেন সে আশা ব্যক্ত করে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।